নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। ট্রিপল টাঙিয়ে আর ব্যবসা নয়। 15ই ডিসেম্বরের মধ্যে দিনবাজার মার্কেট কমপ্লেক্সের প্রত্যেক ব্যবসায়ীকে নির্দিষ্ট স্থানে বসেই ব্যবসা করতে হবে। শুক্রবার দিনবাজার মার্কেট কমপ্লেক্সে লাগাতার অভিযানের পর এমনটাই জানানো হলো পুরসভার পক্ষ থেকে। অপরদিকে দৃশ্য দূষণ রোধ করতে জল শহরের সমস্ত জায়গার ব্যানার হোর্ডিং খোলার কাজ শুরু করলো পুরসভা। জনসমক্ষে ধূমপান করলে হতে পারে 200 টাকা জরিমানা। জনগণকে ধূমপান এবং তামাক সেবন থেকে বিরত রাখতে আইনি পদক্ষেপ গ্রহণের গুরুত্বপূর্ণ ঘোষণা স্বাস্থ্য দপ্তরের। যে সকল ব্যবসায়ীরা দিনবাজার মার্কেট কমপ্লেক্সে দোকান পেয়েছে তাদের আগামী 15ই ডিসেম্বরের মধ্যেই মার্কেট কমপ্লেক্সে ঢুকে যেতে হবে। আগামী 15ই ডিসেম্বরের পরবর্তীতে তারা আর কোনোভাবেই বাইরে বসে ব্যবসা করতে পারবেন না, এমনটাই জানালেন পুর প্রতিনিধিরা। পুরসভার তরফে ইতিমধ্যেই মার্কেট কমপ্লেক্সে জলের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এরপরেও যদি কেউ বাইরে দোকান করেন তার বিরুদ্ধে পুরো আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় যেসব ফল ব্যবসায়ীরা রাস্তা দখল করে ত্রিপল টাঙিয়ে ব্যবসা করছেন তারাও এভাবে আর ব্যবসা করতে পারবেন না, তাদের নির্দিষ্ট স্থানে বসেই ব্যবসা করতে হবে। আজ শহরের দিনবাজার এলাকায় ব্যবসায়ীদের এমনভাবেই সচেতন করলো পুর প্রতিনিধিরা। উল্লেখ্য, এদিন দিনবাজার এলাকায় ব্যবসায়ীদের সচেতন করতে নামেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, 2 চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, স্বরূপ মণ্ডল সহ পুলিশ প্রশাসন। রাস্তা দখল করে যেসব ব্যবসায়ীরা ত্রিপল টাঙিয়েছিল সেগুলি পুর প্রতিনিধিরা খুলে দেওয়ার ব্যবস্থা করেন। এ বিষয়ে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, দেখা যাচ্ছে বেশ কিছু ব্যবসায়ীরা নিজেদের দোকানের সামনে অন্য ব্যবসায়ীদের ভাড়া খাটিয়ে ব্যবসা শুরু করেছেন। রাস্তা দখল করেই কিছু ব্যবসায়ী ব্যবসা করছেন। এভাবেই রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে, দমকলের প্রবেশের পথ থাকছে না। আজ সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতেই এখানে আসা। পাশাপাশি সকলকে সচেতন করা হলো। যেসব ব্যবসায়ীরা এভাবে রাস্তা দখল করে ত্রিপল টাঙিয়েছিল সেই ত্রিপলগুলি কেটে দেওয়া হয়েছে। লাগাতার এই অভিযান চলবে। ইতিমধ্যেই এই এলাকায় প্লেভার্স ব্লকের রাস্তার কাজ শুরু হবে। দেখুন, উদ্যোগটা তো প্রথম নয়। আমরা বারবার করে পৌরসভা এসে দোকানের এই যে রাস্তা দখল করে দোকান বসিয়ে অন্যত্র নিজের দোকানের মালিক সামনে ভাড়া বসিয়ে ভাড়া খাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা বহুবার জলপাইগুড়ি পুরসভা দিনবাজারে হেঁটেছে। আজকে আমরা আবার এই দিনবাজারে এসে সেই পরিস্থিতিকে খতিয়ে দেখলাম এবং মানুষকে সচেতন করলাম। ত্রিপাল দিয়ে রাস্তা আটকে রাস্তা দখল করে মানুষের চলাচলের অনুপযুক্ত করে, একটা কোনো যদি অগ্নিসংযোগও ঘটে সেখানে কোনো গাড়ি ঢোকবার বা একটা টোটো ঢোকবারও জায়গা নেই। আমরা সেটাই দেখলাম যে রাস্তা আমাদের অনেকটাই চওড়া আছে, কিন্তু রাস্তার ওপরে কিছু ব্যবসায়ী তাদের পেছনের দোকানের মালিকই তার সামনে ভাড়া দিয়ে সেই ভাড়া তারা নিজেরা নিচ্ছে। জলপাইগুড়ি পৌরসভার ল্যান্ডের ওপরে সামনে দোকান বসিয়ে তারা কিন্তু ভাড়াটা কাটাচ্ছে এবং রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে, পথ চলতে অসুবিধা হচ্ছে। একটা কোনো সমস্যা হলে এখানে ঢোকবার কোনো জায়গা নেই। বিশেষত যে গার্বেজ এখানে তৈরি হয় সেই গার্বেজের গাড়ি ঢোকবারও কোনো স্থান এরা রাখেনি। আমরা আজকে জলপাইগুড়ি পুরসভার থেকে ভাইস চেয়ারম্যান সহ চেয়ারম্যান ইন কাউন্সিল মার্কেটের দায়িত্বে সন্দীপ মাহাতো সহ স্বরূপ মণ্ডল চেয়ারম্যান ইন কাউন্সিল রয়েছেন এবং সকল পুরসভার আধিকারিকবৃন্দ ওয়েস রয়েছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিনয় যাদব আমাদের ট্রাফিকের, এবং এই সমস্ত টিম নিয়ে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে শুধু এসেছি। আমরা সমস্ত ত্রিপাল দিয়ে যারা রাস্তা দখল করে রাস্তাকে ছোট করে রেখেছিল সেই ত্রিপালগুলোকে কেটে দিয়েছি। আজকে কেটে দিয়ে বলেছি রাস্তার উপরে দোকান নিয়ে বসা যাবে না। বারংবার করছে, আবার তারা আবার জেগে সেই মানুষ আসলে শুধু পুরসভা না, মানুষ নিজেরা যদি সচেতন না হয়, কোনো পুরসভা কেন 10টা পুরসভা মিলেও এই সমস্যার সমাধান করা যায় না। প্রত্যেককে সচেতন হতে হবে। আমরা লাগাতার এই করব এবং দিনবাজারের রাস্তার অবস্থাটাও আমরা দেখেছি। আমরা ইতিমধ্যেই আমাদের এটার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। পেভার ব্লকের রাস্তাটা দিনবাজারে শুরু হবে। এর মধ্যে
পার্কিং জোন নিয়েও পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পুরসভা। ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, 2015 সালে দিনবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর রাজ্য সরকারের উদ্যোগে দিনবাজারে মার্কেট কমপ্লেক্স করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 1 টাকার বিনিময়ে ব্যবসায়ীদের দোকান দিয়েছেন। বর্তমানে পুরসভার তরফে জলের ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু দোকানে বিদ্যুতের সংযোগের ব্যবস্থা তো সেসব দোকানের মালিকদেরই করতে হবে। সেসব ব্যবসায়ীরা দোকান পেয়েছেন, তাদের আগামী 15 ডিসেম্বরের মধ্যে মার্কেট কমপ্লেক্সে ব্যবসা শুরু করার জন্য বলা হচ্ছে। এমন হকার রয়েছেন যাদের চিহ্নিতকরণ করা হয়নি, অর্থাৎ তারা প্রকৃত হকার নন। তারা এভাবে রাস্তা দখল করে ব্যবসা করতে পারবেন না। প্রত্যেকটি বাজারেই মানুষের চলাচলের ব্যবস্থা করতে হবে। শহরের প্রতিটি বাজারে দমকলের প্রবেশ পথ খোলা রাখতে হবে, তিনি জানান। দেখুন, কিছু লোক এমন ছিল যারা অগ্নিকাণ্ডে যাদের দোকান পুড়ে গেছিলো, তারা হয়তো দোকানের মালিক না, কিন্তু মালিক তাকে সেখানে বসিয়েছিল দোকান করার জন্য। আবার কিছু লোক মালিক ছিল, সেইভাবে আমরা রেজিস্টার করেছি, হাফ করে ভাগ করেছি, দোকান অ্যালটমেন্ট করেছি, জল সরবরাহ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 টাকায় দোকান দিয়েছে। কিন্তু দিনবাজার ব্যবসায়ী সমিতিকে তো উদ্যোগী হতে হবে। পৌরসভা দিনবাজার ব্যবসায়ী সমিতি চোখ দিয়ে দিনবাজারকে দেখে। ব্যবসায়ী সমিতির অভিযোগ এখনো উপযোগী হয়নি, সম্পূর্ণ উপযোগী হয়েছে। এখানে আমাদের ওয়াটার ওয়ার্কসের ইঞ্জিনিয়ার রয়েছেন। এখন ইলেকট্রিক কানেকশনটা তো আপনাকে নিতে হবে, আপনার নামে আপনার ইলেকট্রিক কানেকশন হবে, ইলেকট্রিক মিটার হবে, সেটা হ্যাঁ, দোকানের রেনোভেশনটা তো নিজেকে করতে হবে। এবার যে এনক্রোচ করে আসে কিছু, শুনুন, ভাত ডাল মাছ মাংস সব পৌরসভা তুলে দেবে। মেখে নিজের মুখে দেওয়াটা তো তার দায়িত্ব। মেখে দেওয়ার মতো দিতে তো পারবো না, কারণ এরা সবাই সাবালক হয়ে গেছে। ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের কি চিন্তা? ফুটপাত কি বললাম কথাটা, আইনটা কি? আইনটা হচ্ছে একটা ফুটপাত যদি হয় তার 1/3 কেউ বসতে পারে, 2/3 মানুষের চলাচলের জায়গা রাখতে হবে। এইভাবেই আমরা হকার তুলে দেওয়ার পক্ষে না, আমরা হকারের ব্যবসার পক্ষে। কিন্তু যে হকারের চিহ্নিতকরণই হয়নি, সেই হকার যে রাজ্যেরই বাসিন্দা না, তাকে কি করে আমরা জলপাইগুড়ি শহরে দখল করতে পারি? আমাদের কাছে যদি এই মুহূর্তে আমাদের হকার, অ্যাকচুয়াল হকার 1000-এর কাছাকাছি, আর এরকম ব্যবসা করছি 2000-এর উপর, বাইরের রাজ্যে ছাড়া। না না, পুলিশের থেকে আধার কার্ড ভোটার কার্ড ছাড়া শহরে ডেরা বেজেছে হাজার মানুষ। আমি যদি কালকে মুম্বাই যাই আধার কার্ড ভোটার কার্ড নিয়ে বাংলার, তাহলে কি আমাকে মুম্বাই পুলিশ ধরবে? তা তো ধরবে না। কিন্তু ঘটনাটা যে যখন ব্যবসা করতে বসছে, তখন আমরা পৌরসভা যখন চিহ্নিতকরণ করছি, তারপরে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এই রাজ্য থেকে ওই রাজ্যে যাওয়াটা তো অপরাধ না, কিন্তু প্রপার ট্রেড লাইসেন্স ছাড়া, প্রপার ডে টোল ট্যাক্স ছাড়া ব্যবসা করাটা তো অপরাধ। যানজট একটা অন্যতম সমস্যা জলপাইগুড়ি শহরে। আপনি বারংবার বলেছেন পার্কিং জোন হচ্ছে, এখন অব্দি সেটা বাস্তবায়িত। দেখুন, এটাকে দুইভাবে ভাবতে হবে। টোটোর সমস্যা, একটা বড় সংখ্যক টোটো অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে। তার ফলে বাদবাকি যারা রেজিস্ট্রেশন করেনি, আমরা পুলিশের সাথে 3 দফায় বৈঠক করেছি, আমরা আরেকবার বৈঠক করব। এবং এই ধরপাকড় আমাদেরকে আবার শুরু করতে হবে। চেয়ারপারসন নিজে আগের দিন আমাকে বলেছেন। তাই এবার এটা গেল একটা কথা। আর সেকেন্ড কথা সেটা হচ্ছে যানজট। জলপাইগুড়িতে সময় এসছে এখন ওয়ান ওয়ে করা। এটা জলপাইগুড়ি পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং আরটিও ডিপার্টমেন্ট যৌথভাবে বসে এই ওয়ান ওয়ে করবার এখন সময় এসছে। তার কারণ পপুলেশন বাড়ছে। একসময় শহরে 50,000 লোক থাকতো, এখন 2,29,000 লোক থাকে, 1 লাখের উপর ভোটার। তাহলে এই শহরটাকে আপনাকে যদি সুরক্ষিত রাখতে হয়, আপনাকে ওয়ান ওয়ের পথেও হাঁটতে হবে, টোটোকে রেস্ট্রিকশন করতে হবে। এবং আরেকটা তার সাথে রেস্ট্রিকশন করতে হবে, সেটা হচ্ছে যে অনেক গাড়ি ঘুরে বেড়াচ্ছে যার দেখা যাচ্ছে লাইসেন্স নেই, সেগুলোকে আরটিও ডিপার্টমেন্ট, এমভিআই এবং পুলিশ প্রশাসনকে তার উপর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, পুরসভার এমন অভিযান নিয়মিত হয় না, যে কারণে অনেক ব্যবসায়ী এভাবে রাস্তা দখল করে ব্যবসা শুরু করেছেন। আমাদের দেখার কোনো লোক নেই, আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। তাই পুরসভার এমন অভিযান লাগাতার আমরা চাইছি। বাজারে বর্তমানে দমকল, অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না। এক শ্রেণীর ব্যবসায়ী নিজের দোকানের সামনেই অন্যকে ভাড়া দিয়ে ব্যবসা শুরু করেছেন। এই বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করি। অনেকবার এখানে অভিযান হয়, কিন্তু সেটা কন্টিনিউয়াসলি হয় না। সেই কারণে একবার হয়ে যাওয়ার পরে হয়তো 2 মাস পরে আবার এলেন, তাতে যতটুকু এনক্লেস যারা করেছে বা একদিনের জন্য সরিয়ে দিল, আবার তারা জায়গায় ফিরে যাচ্ছেন। এই কারণে আমরা মিউনিসিপ্যালিটিকে বলেছি, পুজোর আগের থেকেই আমরা বলেছি। রিসেন্টলি আমরা ডিএমকে চিঠি করেছি, ডিএম, এসডিও, চেয়ারম্যানে গত সপ্তাহে করেছি যে আপনারা অন্তত মানুষের চলার ব্যবস্থাটা করে দিন। এবং দিনবাজারে কোনো ফায়ার, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, তাতে অনেক অসুবিধা হচ্ছে মানুষের। আপনারা দয়া করে এই জিনিসগুলো একটু দেখুন এবং বাজারটা যাতে সচল হয়। অনেক লোক এই বাজারে আসতে চায় না, তার কারণ হচ্ছে এনক্লোজ, রাস্তাঘাট বন্ধ, হকার দিয়ে সম্পূর্ণ ভরে গেছে।
দোকানদাররা তাদের দোকানের মাল বাইর করে দিয়ে দোকানটা খালি রেখে রাস্তার উপরে দোকানের মাল, এটা চলতে দেওয়া যায় না, এটা খুব অসম্ভব। পৌরসভা যেটা বললো যে ওই ভাড়া দেওয়া, সামনের জায়গা ভাড়া দেওয়া দিচ্ছে, এর আগেও আপনারা এই বিষয়ে হ্যাঁ দিয়েছেন, এখনও আছে। হয়তো আপনার দোকানটা পড়ে গেল, আপনাকে আমি একটা দোকান দিলাম, কিন্তু যেখানটায় আপনাকে আমি পুনর্বাসন দিয়েছিলাম সেইটা রেখে দিয়ে ওটাকে আপনি আবার ভাড়া দিয়ে দিলেন, একটা দোকানও পেলেন, আগের দোকানটা ভাড়া দিয়ে দিলেন। এই সিস্টেম চলতে পারে না। সামনের অংশ অ্যাকচুয়ালি দেখার কোনো লোক নেই, সত্যি কথা বলতে দেখার কোনো লোক নেই, গার্জিয়ানলেস, আমরা হলাম গার্জিয়ানলেস। পৌরসভার একটা ইউনিট তো দিনবাজারে রয়েছে, সেই ইউনিটে আগে এখানে একজন মার্কেট সুপারিনটেন্ডেন্ট ছিল দিনবাজারে, এখন বহুদিন হলো সেই পদটা উঠে গেছে, এজন্য এখানে কোনো গার্জিয়ান নেই। অবশেষে জলপাইগুড়ি শহরের হোর্ডিং ব্যানার খুলে ফেলতে উদ্যোগী হলো পুরসভা। শুক্রবার জলপাইগুড়ি শহর জুড়ে টাঙিয়ে রাখা হোর্ডিং খুলে ফেলার কাজ শুরু করলো জলপাইগুড়ি পুরসভা। উল্লেখ্য, প্রতি বছর পুজোর আগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা রাস্তায় মোড়ে মোড়ে ও সরকারি জায়গায় হোর্ডিং ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। রাস্তায় দুপাশে ছোট বড় হোর্ডিং ব্যানার টাঙানোর প্রতিযোগিতা চলে বলাই বাহুল্য। শহরের কদমতলা মোড়, থানা মোড়, প্রভাত মোড়, বড় পোস্ট অফিস, শান্তিপাড়া মোড়, বেগুনটারি মোড় সহ প্রায় সব জায়গায় এই ধরনের হোর্ডিং ব্যানার লক্ষ্য করা যাচ্ছিল। দুর্গাপুজো এবং বিজয়ার শুভেচ্ছা বার্তার পাশাপাশি কালী পুজো এবং ছট পুজোর শুভেচ্ছা বার্তাও তুলে ধরা হয়। উপপুরপ্রধান সৈক চট্টোপাধ্যায় বলেন, শহরের দৃশ্য দূষণ রুখতে বিভিন্ন ব্যানার খুলে দেওয়া হলো। বাজারে দমকল প্রবেশের জন্য কমপক্ষে 12 ফুট চওড়া রাস্তা রাখতে হবে, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আরেকটা কাজও করছি, যে সমস্ত যে ব্যানার সব খুলে দিচ্ছি যেগুলো দৃশ্য দূষণ হচ্ছে, অনেক আগে প্রোগ্রাম হয়ে গেছে, কি হয়ে গেছে, ওর মতো ব্যানার লাগিয়ে দিচ্ছে, ওর মতো ব্যানার লাগিয়ে দিচ্ছে, তো চলতে পারে। পৌর আইন বলে তো একটা কথা আছে, দেশের আইন ভারত সরকার দেখে, রাজ্যের আইন রাজ্য সরকার দেখে, পৌরসভার আইন পৌর সরকার দেখে, সেগুলো আমরা মেনটেন করছি। আর দলমত নির্বিশেষে আমরা করছি। আর সেটা হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে ফায়ার ব্রিগেডটা যদি ঢুকতে পারে দিন বাজারে, বয়ালখানা বাজারে, স্টেশন বাজারে, এগুলো ব্যবস্থা করতে হবে। যৌতুকগুলো আর আমরা হতে দেবো। কত মিটার রাস্তা তৈরি করা হবে? দেখুন, রাস্তা আপনি যদি মিনিমাম ধরেন, তাহলে একটা ফায়ার ব্রিগেড ঢুকতে গেলে 12 ফিটের রাস্তা দরকার, 12 ফিটের রাস্তা দরকার, এবং তার পাশে আপনাকে প্রপার ড্রেনেজ দিতে হবে। নাহলে আপনার কী হচ্ছে, জলটা যদি জমে যায় তাহলে এটা তো ডেঙ্গুর এপিসেন্টার হয়ে যাবে। তো এটা একটা একেবারে সার্বিক সিদ্ধান্ত নিয়ে আমরা নেমেছি, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, এবং এই লাগাতার অভিযান চলবে। আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলিগুড়িতে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। শিলিগুড়ি কাওয়াখালী উৎসধারা টাউনশিপের ভেতরের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এরপরে দায়িত্বে থাকা কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগালে আগুনের অগ্নিশিখা আরও বাড়তে থাকে। এরপরে খবর দেওয়া হয় শিলিগুড়ি দমকল বিভাগে। সেখান থেকে 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে এই আগুন লাগলো তা জানা সম্ভব হয়নি। তবে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পাশে থাকা টাউনশিপের অফিস। আমার নাম অজয় আগরওয়াল। কিভাবে আগুন লাগলো? আমার সাইটে কাজ চলতেছে, তো ওখানে আমার লেবার বললো কি ওখানে ধোঁয়া উঠতেছে, তো আমি স্কুটি নিয়ে আসলাম, তো দেখি এখানে তো আগুন পুরো একদম বিরাট আগুন লাগছে। এখন কি কারণে লাগছে ওটা আমি বলতে পারবো না। তো সঙ্গে সঙ্গে এরা ফায়ার ব্রিগেডে ফোন করলো, আর উইদিন 10 মিনিট ফায়ার ব্রিগেড চলে আসলো। এখন আপনি দেখতে পাচ্ছেন এখন সব কন্ট্রোলে আছে, তো এখন কারো ক্ষতি হয় নাই। বড় দুর্ঘটনা এড়ানো গেল একটা। হ্যাঁ, বড় দুর্ঘটনা এড়ানো গেল। হ্যাঁ, বড় দুর্ঘটনা হয়ে বেঁচে গেল, সব ঠিক আছে, সব সাবধানিতে সব ভালো মতন হয়ে গেছে। থ্যাঙ্কস টু আমার ফায়ার ব্রিগেড, যারা টাইমলি চলে আসলো। এরা থাকলে সব কিছু নিয়ন্ত্রণে চলে আসলো। শীত যত বাড়ছে সবজির দাম তত না কমে আরো বেশি করে বাড়ছে। তাই মাথায় হাত দিয়ে চলে যাচ্ছেন ক্রেতারা। রকমারি সবজির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সবজি বা মাটিতে হওয়া ফসলের নাম গাজর, যার ব্যবহার বিভিন্ন সবজির সাথে হয়। শীতকালে এর দাম 20 থেকে 25 টাকা হওয়া দরকার, যা গতবারই তাই ছিল। কিন্তু বর্তমানে এর দাম 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বউবাজারে। ফলে হাতের নাগালের বাইরে চলে গেছে এই সবজিটি, যার সাথে অন্যান্য সবজির মধ্যে বেগুন, টমেটো, পেঁয়াজ, আলু, রসুন সহ অন্যান্য সবজির দাম আকাশ ছোঁয়া। জলপাইগুড়ির বিভিন্ন বাজারগুলিতে বর্তমানে বেগুন 50 টাকা, আলু 40 থেকে 50 টাকা সহ অন্যান্য সবজির দাম আকাশ ছোঁয়া রয়েছে। তবে ক্রেতারা অনেক সবজির দাম শুনে মুখ ভার করে চলে যাচ্ছেন। যদিও ছোট পেঁয়াজের দাম কিছুটা পতন হয়েছে, কিন্তু বাকি সব হাতের নাগালের বাইরে। কত টাকা বিক্রি করছে? 100 টাকা কেজি বিক্রি করছেন। এক জায়গায় দেখা হলো 160 টাকা কেজি। ওটা শ্রীলঙ্কা হবে, ওটা আলাদা দাম আছে। এত দাম কেন? দু রকম তো, শ্রীলঙ্কার মাল ভালো আর ভুটানের মাল একটু অন্যরকম। আর অন্য অন্য সবজির দাম কি আছে? বেগুন থেকে শুরু করে আলু, পেঁয়াজ,
বেগুন আছে 50 টাকা কেজি, 40 টাকা কেজি বেগুন আছে, 30 টাকাও আছে বেগুন, ফুলকপি 40 টাকা আছে, পেঁয়াজ 50 টাকা আছে, আলু আলু হলো 35 আছে, নতুন 50 টাকা আছে। বিক্রি কেমন হচ্ছে এখন? হ্যাঁ, বিক্রি বিক্রি এখন অল্প সময় বিক্রি হয়, আগে বড় বিক্রি হয়। কমে গেছে বিক্রি। বর্তমানে বাজারের পরিস্থিতি কি দেখছেন? সবজির বাজার বাজারের পরিস্থিতি এখন খুব খারাপ, সব জিনিসের দামই বেশি। গাজরও এখন 160 টাকা কেজি। হ্যাঁ, লোকের সমস্যায় পড়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দামও তো এখন কম। অন্যান্য সবজির দামও প্রচুর। হ্যাঁ, 80 টাকার নিচে কোনো সবজি নেই এখন। 80 টাকা 50 টাকার নিচে কোনো সবজি নেই। এখনো দাম কমছে না। কমছে না। প্রশাসন বারবার বাজারে হানা দিলেও দাম কমছে না। বাজারে আমাদের বউবাজারে এখনো হানা দেয়নি। দেখা যাচ্ছে স্টেশনের চেয়ে বউবাজারের দাম বেশি সবজির। স্টেশন বাজার থেকে একটু দাম বেশি, আর দিন বাজার থেকে একটু বেশি তো হবেই, কেন ওটা বললে লাভ নেই, ওখানে তো অকশনে চলে সব, তাই কি না? কি নাম আপনার দাদা? আমার নাম হচ্ছে অমল ঘোষ। কিন্তু কি করতে হবে, এখন তো চলতে হবে। জিনিসের মূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে, কিন্তু উপায় নেই, খেতে তো হবে আমাদের। এই হচ্ছে ব্যাপার। গাজর 160 টাকা, 160 টাকা, বেগুন 50 টাকা, 60 টাকা, মানে মূলাও তো 40 টাকা 50 টাকা কেজি। এই সময় তো মূলা 10 টাকা 5 টাকা কেজি থাকা উচিত ছিল, কিন্তু লাভের টোকা এই সময় 5 টাকা 6 টাকা করে পাওয়া যেত, কিন্তু সেই লাভের টোকা 15 টাকা 20 টাকা এখনও, মানে প্রতিটা জিনিসেই অনেক বেশি আর কি তুলনামূলকভাবে। বুদ্ধ স্মরণে গজরাজ, ভিড় জমালো এলাকাবাসী। মালবাজার ব্লকের ডামডিমের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বুদ্ধ মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে বুনো হাতি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমালেন স্থানীয় মানুষজন সহ পর্যটকেরা। এদিন বৌদ্ধ মনেস্ট্রির পাশে থাকা জঙ্গল থেকে বুনো হাতিটি বেরিয়ে আসে। বৌদ্ধ মনেস্ট্রির ভেতরেও বুনো হাতিটিকে ঢুকে পড়তে দেখা যায়। সেখানে বেশ কিছু গাছও ভাঙে। স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় বুনো হাতিটির বিচরণ করছে। হাতিটি দেখতে ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় মানুষজন সহ পর্যটকেরা। শীতের মরশুমে জঙ্গল লাগোয়া বিভিন্ন কৃষি জমি সংলগ্ন এলাকাগুলিতে বুনো হাতির তাণ্ডব লেগেই থাকে। এই সময় ধান পাকতে শুরু করে। পাকা ধানের লোভেই মূলত জঙ্গল থেকে হাতি এলাকায় বেরিয়ে আসে। বুনো হাতিটিকে পর্যবেক্ষণে রেখেছে মালবাজার বন দপ্তরের কর্মীরা। आज को यहाँ पे मैंने डेली ये हाथी सुबह को आ जाता है 8 बजे तरफ, और इसे शाम तक रहता है ये अपना हाथी। आर्मी लोग केला गाछ काट के यहाँ फेंक दिया हुआ है, तो वही खाने के लिए आता है। अच्छा अच्छा अच्छा, ये हर दिन आता है क्या? ये हर दिन आ रहा है। कितना दिन से यहाँ पे रह रहे हैं? ये 13-14 दिन से यहाँ पे है अभी। आपके नाम? मेरा नाम मनोज भगत। ये कौन सी जगह? चकला बस्ती। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। জনগণের মধ্যে তামাক এবং ধূমপান নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের গুরুত্বপূর্ণ ঘোষণা সদরের স্বাস্থ্য দপ্তরের। জনসমক্ষে ধূমপান করলে হতে পারে 200 টাকা জরিমানা। সদর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রীতম বোস জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি জনগণের সামনে তামাক বা ধূমপান করে তাহলে তাকে 200 টাকা জরিমানা করা হবে। পাশাপাশি বিভিন্ন আইনি ধারার আওতায়ও ব্যবস্থা নেওয়া হবে আরও। ডক্টর প্রীতম বোস আরও জানান, এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক শাস্তি নয়, এটি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তামাক ও ধূমপান জনিত রোগের প্রাদুর্ভাব রোধ করতে এই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। এই উদ্যোগের মাধ্যমে জনগণকে ধূমপান এবং তামাক সেবন থেকে বিরত রাখতে এবং একে কেন্দ্র করে সচেতনতা বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও স্বাস্থ্য দপ্তর জানিয়েছে বিশেষ অভিযান চালানো হবে বিভিন্ন পাবলিক প্লেসে যেখানে ধূমপান নিষিদ্ধ। যারা আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই আইনি পদক্ষেপগুলো জনগণকে তামাক এবং ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে সহায়তা করবে এবং জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিলিয়ে একত্রিত হয়েছে একটা বিষয়, আমাদের গভর্নমেন্টের যে কোডপা অ্যাক্ট রয়েছে, যেখানে হচ্ছে সিগারেট এবং আদার প্রোডাক্টস এবং মাদকদ্রব্য নিয়ে যেগুলো অ্যাক্ট গভর্নমেন্টের ইমপ্লিমেন্টেশন রয়েছে, সেগুলো যাতে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতা আমরা যাতে গড়ে তুলতে পারি, আমরা যাতে সমাজকে যাতে আর তামাক ফ্রি গড়ে তুলতে পারি, তামাক মুক্ত, সেই জন্য আমরা একটা প্রচেষ্টা রেখেছি। আমরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যেখানে একত্রিত হয়েছে সেই যাতে আমরা একই জায়গায় যাতে থাকতে পারি। কত টাকা পর্যন্ত ফাইনের জরিমানার? আপাতত আমাদের তো বিভিন্ন ল সেকশন রয়েছে, তাতে সেকশন 4 এবং সেকশন 6 এতে আপ টু 200 অব্দি আমরা ফাইন গভর্নমেন্ট ধার্য করেছে। যারা এটা ধূমপান করবে না বিক্রি করবে না, এখানে অনেকগুলো পার্ট রয়েছে। যারা বিশেষ করে আমাদের 4 বলেছে এমন কোনো পাবলিক প্লেসে করা যাবে না, তারপর 6 বিভিন্ন যে লগুলো রয়েছে তার এগেনস্টই আমরা রেখেছি, এবং যদি 100 মিটারের মধ্যে কেউ বিক্রি করছে বা কিছু করছে সেক্ষেত্রে আমরা তাদেরকে ফাইন। কোন 100 মিটারের মধ্যে স্যার? স্কুল, হসপিটাল, বিভিন্ন যেগুলো আমাদের এডুকেশনাল ডিপার্টমেন্ট থেকে, হসপিটাল ডিপার্টমেন্ট থেকে, তাদের যদি 100 মিটারের মধ্যে বিক্রি করে তাহলে। শুধু কি পান মশলার উপর নিষেধাজ্ঞা নাকি জর্দার উপর নিষেধাজ্ঞা? জর্দার উপরও রয়েছে, কিন্তু নিকোটিন ফ্রি হতে হবে। সেটা নিকোটিন ফ্রি হতে পারে, নিকোটিন যুক্ত কোনো কিছুতে আমরা কিন্তু দিতে পারবো না। যেগুলো গুটখা নিকোটিন ফ্রি, যেগুলো নিকোটিন ফ্রি সেগুলো, কিন্তু নিকোটিন আছে বা কিছু সেইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু নিতে পারবো না। এটা তো বারবার এই নিয়ে হয়, কিন্তু বারবার হয়েছে। আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা তো সবসময় থাকবে যাতে এর এগেনস্টে আমরা যাতে সমাজকে ভালোভাবে গড়ে তুলতে পারি। আমাদের প্রচেষ্টা থাকবে, আমরা চেষ্টা করে যাব। আমরা স্যার কিছু নাম মনে করলেন আপনার নাম? আমার নাম ডক্টর প্রীতম বোস, বিহমইশ সদর ব্লক। যে অল্প বয়সী ছেলেমেয়েরা অনেকেই একটা ছোট বয়স থেকেই বিভিন্ন রকম গুটখা খৈনি এগুলো খাচ্ছে, তো সেটা যেন না হয়, এর ক্ষতিকারক দিকগুলো তাদেরকে যেরকম সামনে তুলে ধরা, এবং পাশাপাশি শুধু ছাত্রদের করতে হবে না, আমাদের দেখা গেলো কোনো স্কুল রয়েছে কাছেই, কোনো দোকান রয়েছে সেখানেও এই দ্রব্যগুলি ব্যবহার হচ্ছে, সেটা যেন না হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে একটা মিটিং করি। কত টাকার মতো ফাইন হতে পারে তামাক যদি কোনো দোকানে ধরা পড়ে? সেগুলো যেরকম ফাইনের একটা প্রভিশন রয়েছে, তার জন্য নির্দিষ্ট নিয়মও হয়েছে যে খোলা জায়গাতে কোথাও ধূমপান করলে সেখানে সর্বাধিক 200 টাকা পর্যন্ত ফাইন হতে পারে, এবং সেটা নির্দিষ্ট একটা প্রসিডিউরের মধ্যে দিয়েই করতে হয়। দোকানে তো তামাক বিক্রি করছে, তামাক জাতীয় দ্রব্য, তারা ওপেনলি, তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কি? হ্যাঁ, আমরা প্রথম কথা আমরা আগে শুরুর দিকে প্রচারেই নামবো। প্রচারে নামার পরে আমরা চাইছি যে আমাদের যেন যারা ভবিষ্যৎ তারা যেন ঠিক থাকে, তাদের কথা চিন্তা করে আমরা বোঝানোর চেষ্টা করব। এবং কতগুলো বিষয় রয়েছে, যেরকম 18 বছরের নিচে কারো কাছে বিক্রি করা যাবে না, বা স্কুলের 100 মিটারের প্রেমিসেসের মধ্যে বিক্রি করা যাবে না। শুরুর দিকে আমরা অ্যাওয়ারনেস দিকেই যাব, তারপরে দেখি কতটা হয়, তারপর আমরা আবার বসে নিয়ে যাতে এটা দ্রুততার সাথে ইমপ্লিমেন্ট যে আমাদের যে আইনগুলি রয়েছে সেগুলো যেন করতে পারি, আমরা আমাদের পক্ষ থেকে এটা উদ্যোগ আজকে নিয়েছি। পশ্চিমবঙ্গ পুলিশের কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা শোনা যায়, কিন্তু সেই পুলিশরাই বিভিন্নভাবে বিভিন্ন ভূমিকায় মানব সেবায় ব্রতী হয়ে থাকেন। শান্তি শৃঙ্খলা রক্ষা করা ছাড়াও বন্যা ত্রাণের সহায়তা, ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো ইত্যাদি বিভিন্ন রকমের সবার সেবামূলক কাজ করতে দেখা যায়। সেই রকমই এক মানবিক রূপ ধরা পড়ল ক্রান্তি পুলিশ ফাঁড়ির। ক্রান্তি পুলিশ ফাঁড়ির উদ্যোগে ক্রান্তি মোড়ের পার্শ্ববর্তী এক বেসরকারি রিসর্টে টিবি মুক্ত বাংলা গড়তে সচেতনতামূলক পাশাপাশি ক্রান্তি ব্লকের অধীন 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার বর্তমানে 22 জন চিকিৎসারত টিবি রোগীর পুষ্টিকর খাদ্য প্রদান সভা অনুষ্ঠিত হয়। ক্রান্তি পুলিশ ফাঁড়ির ক্রান্তি ব্লকের টিবি রোগীদের পুষ্টিকর খাবারের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিনের এই সভা থেকে ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ যেমন ব্লকের অধীন 22টি চিকিৎসারত টিবি রোগীর পুষ্টিকর খাদ্য গ্রহণের দায়িত্ব নিয়েছেন, পাশাপাশি সকলের কাছে সাহায্যের আর্জি জানালেন এবং ভবিষ্যতে এই ধরনের রোগীদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল এসডিপিও রোশন প্রদীপ দেশমুখ, পদ্মশ্রী করিমুল হক, ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ, ট্রাফিক ওসি ফারুক আলম, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, বিশিষ্ট সমাজসেবী মহাদেব রায়, উল্লাপাড়ি রুরাল হাসপাতালের ডক্টর দীপক দাস, লায়ন্স ক্লাব শিলিগুড়ির মনীষা চন্দন, শুভদীপ সরকার ডিটিও জলপাইগুড়ি প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রান্তি পুলিশ ফাঁড়ির এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। আজকে ক্রান্তি ফাঁড়ির ওসি বুদ্ধদেব বাবু এবং ট্রাফিক ওসি
ফারুক সাহেব তাদের উদ্যোগে ক্রান্তি ব্লক অর্থাৎ কয়েকটা অঞ্চল মিলে যেসব টিবি রোগী আছে সেই সব টিবি রোগীর জন্য পুষ্টিকর খাদ্যর ব্যবস্থা ওনারা করছেন, যেটা আজকে সবাইকে নিয়ে বসা হইল দেড় প্রাণী হোটেলে। সেখানে এসডিপিও স্যার ছিলেন এবং ডিএসপি সাহেব ছিলেন, প্রধান পঞ্চায়েত পঞ্চানন বাবু, মহাদেব বাবু, বেশ কিছু সমাজসেবীরাও আসছে। সবাই মিলে এই বুদ্ধদেব বাবু বললেন যে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে টিবি মুক্ত আমাদের ব্লকটাকে আমরা করতে পারবো। বেশ কিছু টিবি পেশেন্ট আছে, তাদের প্রতিনিয়ত পুষ্টিকর খাদ্য দেওয়া হবে। আজকেও বেশ কিছু সামগ্রী টিবি রোগীদের জন্য বিতরণ করলেন, শীতবস্ত্র, খাদ্য সামগ্রী, বিভিন্ন রকম পুষ্টি দিয়েছে। খুব খুশি, খুব গর্বিত, আনন্দিত এটার জন্য যে ক্রান্তি ফাঁড়ির ওসি এই উদ্যোগকে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ফারুক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এইসব মানুষের জন্য যারা চিন্তাধারা করে, পুলিশ যে মানুষের চিন্তা করে, মানবতার চিন্তা করে, এটাই একটা বিশাল পরিচিতি এবং বিশাল মানুষের কাছে আবেগ আর বিবেক বোঝায়। পুলিশ শুধু পুলিশ নয়, ওনারা কিন্তু সাধারণ মানুষের জন্য চিন্তা করে, রোগীদের জন্য চিন্তা করে। সেটাই কিন্তু আজকে ওনারা সবাই মিলে, আমিও নিমন্ত্রণ পেয়েছি, আমিও ওখানে গিয়েছি, আজকে সেই মিটিংটা হলো। উনি কাজটা করুক, খুব ভালো, মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক। নমস্কার। ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন মালবাজার দমকল বিভাগ। ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা গেল। আগুন নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গ্রামীণ হাসপাতাল চত্বরে মকড্রিল অনুষ্ঠানে এসে গ্রামীণ হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন খোদ মালবাজার দমকল কেন্দ্রের ওসি বিচিত্র তরফদার। এদিন এক প্রশ্নের জবাবে বিচিত্রবাবু ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থায় বেশ কিছু খামতির দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, হাসপাতালে জলের পাইপ, হাইড্রেন নেই, ফায়ার এক্সটিংগুইশার যেগুলো আছে তাতে বড়জোর প্রাথমিক কাজটুকু করা যেতে পারে। যদিও বিষয়টি নিয়ে গ্রামীণ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মালের বিএমওএইচ দীপঙ্কর কর বলেন, ইনডোর আউটডোর মিলিয়ে এই হাসপাতালে 16টি ফায়ার এক্সটিংগুইশার আছে। ফায়ার সেফটি রেকমেন্ডেশন মেনে অগ্নি নির্বাপক ব্যবস্থার জরুরি মানদণ্ডে পৌঁছতে গেলে যে পরিমাণ অর্থ প্রয়োজন ততটা বরাদ্দ নেই। যদিও রোগীদের নিরাপত্তার পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো রক্ষার খাতিরে জরুরি কাজগুলো দমকল আধিকারিকদের পরামর্শ মেনেই করা হয় বলে জানান বিএমওএইচ। অন্যদিকে হাসপাতাল চত্বরে আয়োজিত ফায়ার সেফটি মক ড্রিল অনুষ্ঠানের প্রাত্যহিক জীবনে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করলে আগুনের হাত থেকে রক্ষা পাওয়া যায়, আগুন লাগার পর কি করণীয়, সেসব বিষয়ে হাসপাতাল কর্মী থেকে শুরু করে রোগীর পরিজনদের সামনে দৃষ্টান্ত তুলে ধরে সচেতনতার পাঠ দান করেন মাল দমকল কেন্দ্রের ওসি বিচিত্র তরফদার সহ অন্যান্য দমকল আধিকারিকরা। দেখুন, আমরা তো প্রথমত আগুন নিভানোর পদ্ধতি শিখাই না বা বলিও না। আমরা বলে থাকি জীবনযাপন কি হলে পরে সাধারণত আগুন লাগবে না, কোন কোন বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা দরকার। আমরা বলে থাকি আগুন নিয়ে বাচ্চারা যাতে খেলাধুলা করতে না পারে, এই দায়িত্বটা বড়রা পালন করবে। যে যে সাবধানতার মাধ্যমে জীবনযাপন করলে আগুন লাগবে না সেগুলো আমরা বেশিরভাগ বলে থাকি। এরপর আগুন লাগার পরে কোন আগুন কিভাবে নিভাতে হয়, ইলেকট্রিক ফায়ার সম্পর্কে বলেছি, গ্যাস ফায়ার সম্পর্কে বলেছি। এছাড়া আগুন সাধারণত আমাদের পরিভাষায় 4 রকম। তার মানে আপনারা প্রিভেন্ট ইজ বেটার দ্যান কিওর, এই জায়গাটাতেই জোর। হ্যাঁ হ্যাঁ, তো আমরা সাধারণত সেই জায়গাটাই প্রিভেনশন যেটা, সেটার উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি। অর্থাৎ আমরা এটাই বলতে চাই যে দমকল আসার আগেই যেন মানুষ আগুন নিভানোর কাজ করতে পারে। অর্থাৎ আগুন যেন কখনোই বাড়িতে না লাগে, সেই জন্য আমার জীবনযাপন কী হওয়া দরকার সেই সবগুলোই বলে থাকি। এখানে এই গ্রামীণ হাসপাতালে যে আগুন লাগলে পরে যে জরুরিকালীন যে ব্যবস্থাগুলো আছে সেটা পর্যাপ্ত নয়। এখানে যেমন ধরুন জলের পাইপ, যেটা জলের পাইপ, হাইড্রেন্ট, এইসব নেই। এগুলো ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, এরা তো হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট, যেরকম আপনার
যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশার আছে এইগুলোকে ফার্স্ট এইড আপনি বলবেন। আগুনের আকার যখন বড় আকার ধারণ করবে সেই সময় তো এইসব সিলিন্ডার দিয়ে তো সেইভাবে কাজ করতে পারবেন না। প্রাথমিক স্তরে আপনি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে পারেন। হাসপাতালের দায়িত্বে আপনি আছেন, আপনার হাসপাতালে যা দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু ওসি ফায়ার ব্রিগেড মাল যে আপনার হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত নয়, সে ব্যাপারটা নিয়ে আপনি কী ভাবছেন? হ্যাঁ, সেটা নিয়ে তো স্যার আজকে আমাদের ফায়ার মকড্রিল ট্রেনিং করালেন। মাল ফায়ার স্টেশনের ওসি সাহেব আছেন আর সাথে অন্যান্য অফিসার আছেন। তো যে ব্যাপারটা হচ্ছে 16টা এখন ফায়ার এক্সটিংগুইশার আমার আছে। এবার স্যারকে আমি বললাম যে একটা অডিট রিপোর্ট দিতে। উনি সেই অডিট রিপোর্টে বলবেন কি টাইপের ফায়ার এক্সটিংগুইশার লাগবে, কোথায় কোথায় লাগবে, কটা লাগবে, তো সেভাবে করে আমি ব্যবস্থা নেব। আপনার হাসপাতালের যে ইনডোরে তো মোটামুটি প্রায় 30 থেকে 35 জন ধরে রোগী থাকার বন্দোবস্ত আছে। সেক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যাপারটা আপনারা কি অগ্রাধিকার নিশ্চয়ই দেবেন? হ্যাঁ, এখন আছে ফায়ার এক্সটিংগুইশার আমাদের আছে, কিন্তু ওটা পর্যাপ্ত নয়। এবং শুধুমাত্র ফায়ার এক্সটিংগুইশার না, আরও অনেক কিছু দরকার। আমরা ফায়ার সেফটি রিকমেন্ডেশন পেয়েছি, কিন্তু রিকমেন্ডেশনে যেগুলো বলা আছে ওগুলো যদি সবগুলো আমি ফুলফিল করতে যাই তাহলে অনেক ফান্ডের ব্যাপার আছে। তো সেটার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লেটার করেছি। তো যদি ফান্ড আসে তাহলে সেসব হবে। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন লিগের খেলাতে আজ জেওয়াইসিসি এবং বেলাকোবার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এখানে 20টি দল অংশগ্রহণ করে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ক্রিকেট লিগ চলবে। আজ সুপার ডিভিশন লিগের খেলাতে অংশগ্রহণ করেছিল জেওয়াইসিসি এবং বেলাকোবা। খেলার শেষে জেওয়াইসিসি কে পরাজিত করে বেলাকোবার বিজয় লাভ করে, এমনটাই জেলা ক্রীড়া সংস্থা দপ্তর সূত্রে খবর। আজকের খেলাটি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। হ্যাঁ, আমি তো খুব খুশি। ঠিক আছে, আমাদের এই জলপাইগুড়ি ডিএসএ ব্যবস্থাপনা এই ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ যেটা হচ্ছে, তো আগামী কয়েক বছর থেকে আমরা এখানে পার্টিসিপেট করি। আমাদের টিম আগের বছরও খুব ভালো খেলেছিল, আগের বছর আমরা রানার্স আপ হয়েছিলাম, এবছরও আশা করি ভালো করবো। ডিএসএ ব্যবস্থাপনা তো খুবই সুন্দর, মাঠ খুব সুন্দর, বাকি পিছু ভালো করেছে এবার অনেকটা। আমাদের হচ্ছে বেলাকোবা পাবলিক ক্লাব আর জেওয়াইসিসির সাথে খেলা হচ্ছে। কত রান করেছিল দুটি? 15 করেছিল। আমরা প্রথমে বল করেছিলাম 104-এ, ওরা অল আউট হয়ে গেছিল। এখন আমাদের টার্গেট হচ্ছে 105, মোটামুটি হয়ে গেছে, আর মাত্র 10-12 রান। তাদের মূলত এই খেলা কত ওভারে? আমাদের এই খেলা হয় 30 ওভারে। কেমন লাগছে এই খেলা? হ্যাঁ, খুব ভালো, পরিবেশও খুব ভালো, ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে। এবার মানে আরও ভালো হবে, আরও এটাই আশা করবো। মানে আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এখন ডিএসএর এই অভিনব উদ্যোগ তোমাদের কেমন লাগছে? এটা তো অভিনব না, ডিএসএ আগের থেকেই এরকম ভালো করে আসছে। এখন আরও ডেভেলপমেন্ট হচ্ছে, আস্তে আস্তে আরও ভালো হবে। ঠিক আছে, নতুন বোর্ড গঠন হয়েছে আমাদের। হ্যাঁ, নতুন বোর্ড গঠন হয়েছে, নতুন বোর্ডের ব্যবস্থাপনা আরও ভালো হয়েছে। ভোলাদা কি আরও যে রয়েছে আগের তুলনায় অনেক বেটার হয়েছে, এখন অনেকটাই বেটার হয়েছে আগের তুলনায়। এখন আশা করি আরও ভালো হবে। যদি গোটা লিগ শেষ না হওয়া পর্যন্ত তো ঠিক কোনো বলা হয় না, কিন্তু গোটা লিগ আশা করি ভালোই হবে। যেরকম ব্যবস্থাপনা চলছে খুব ভালো হয়েছে। অনেকটা অন্য টিমের কাছে পিছিয়ে গেল, অনেক কেন মনে হয়? কেন? আমাদের ব্যাটসম্যান একটু মানে প্রথম দিক দিয়ে ভালো খেলতেছিল, তারপরে হঠাৎ 2-1 আউট হওয়ার পর থেকে আমাদের উইকেটটা প্রচণ্ড মানে পুরো স্টার্ট হয়ে গেছে, তাই আমরা রানে আটকে গেছি। আমরা প্রথম দিক দিয়ে খুব ভালো লাইনের দিক দিয়ে যাচ্ছিলাম, রান আমাদের ভালো ছিল, প্রায় 15 ওভারে 80 রানের মতো ছিল। পরবর্তী কি করার ইচ্ছা রয়েছে? নেক্সট খেলাতে ভাবতেছি আরও ভালো খেলা দেখার চেষ্টা করবো আমরা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নোংরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিল জলপাইগুড়ি পুরসভা। নড়ে চড়ে বসলো জলপাইগুড়ি পুরসভা, তাই এবার দিনবাজারের ময়লা পরিষ্কার করার উদ্যোগ নিল
পুরসভা। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বাজারে প্রবেশের পথে রাস্তার ধারে ময়লা আবর্জনার স্তূপ। বাজারে আসা ক্রেতা বিক্রেতারা চরম সমস্যায়। খবর পেতেই পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল তড়িঘড়ি পরিষ্কার করার উদ্যোগ নিলেন। খুশি ক্রেতা বিক্রেতা উভয়েই। বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। ট্রিপল টাঙিয়ে আর ব্যবসা নয়। 15ই ডিসেম্বরের মধ্যে দিনবাজার মার্কেট কমপ্লেক্সের প্রত্যেক ব্যবসায়ীকে নির্দিষ্ট স্থানে বসেই ব্যবসা করতে হবে। শুক্রবার দিনবাজার মার্কেট কমপ্লেক্সে লাগাতার অভিযানের পর এমনটাই জানানো হলো পুরসভার পক্ষ থেকে। অপরদিকে দৃশ্য দূষণ রোধ করতে জল শহরের সমস্ত জায়গার ব্যানার হোর্ডিং খোলার কাজ শুরু করলো পুরসভা। জনসমক্ষে ধূমপান করলে হতে পারে 200 টাকা জরিমানা। জনগণকে ধূমপান এবং তামাক সেবন থেকে বিরত রাখতে আইনি পদক্ষেপ গ্রহণের গুরুত্বপূর্ণ ঘোষণা স্বাস্থ্য দপ্তরের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।